রেকর্ডিংটা স্টার্ট হতে বড্ড সময় নিচ্ছে। সেটাই দেখছি। এইমাত্র ইয়েটা এলো যে ভার্সনটা, এটা ওই অ্যানাউন্সমেন্ট যেটা করে সেটা হলো যে রেকর্ডিং শুরু হয়েছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এবারে শুরু হয়ে গেছে। স্টার্ট করো অদিতি, স্টার্ট। Good afternoon, everybody. I welcome you all to the 8th session of our Golpo Pather Ashor, organized by the IQAC of Birbhum Mahavidyalay in collaboration with the departments of Bengali and English. আমাদের এই গল্প পাঠের আসর আমরা প্রত্যেক শনিবার অর্গানাইজ করি 3:30 থেকে 4:30, এবং এই প্যান্ডেমিক পরিস্থিতিতে this has been really an innovative initiative from the side of the college to keep away the boredom and monotony of the students. আর এই যে আমাদের প্রোগ্রামটা গল্প পাঠের আসর, এটা বেসিক্যালি আমাদের আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর মহুয়া সেনের ব্রেন চাইল্ড। উনি প্রথম আমাদের এই প্রপোজালটা দেন এবং এই ব্যাপারে আমাদের ভীষণভাবে উৎসাহিত করেন আমাদের অধ্যক্ষ মহাশয় ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায়। আর সেই কারণেই কিন্তু আমরা প্রত্যেক শনিবার এই গল্প পাঠের আসরে বিভিন্ন বাংলা এবং ইংরেজি গল্প শুনতে পাই। আজকে এই গল্প পাঠের আসরে আমরা ভীষণভাবে দুঃখিত, কারণ আমাদের বাংলা ডিপার্টমেন্টের অধ্যাপিকা ডক্টর মৃন্ময়ী কুন্ডু, আমাদের মৃন্ময়ীদি গতকাল রাত্রে উনি নিজের বাবাকে হারিয়েছেন। আর সেই জন্যে এই প্ল্যাটফর্ম থেকে আমরা ওনার ডিপার্টেড সোলকে শ্রদ্ধা জানাই। We pray for the departed soul. আমরা ওনার আত্মার শান্তি কামনা করি। এই বলে আজকে আমরা গল্প পাঠের আসরটা একটু দুঃখিত মনেই শুরু করছি। আমরা প্রথমেই শুনে নেব আমাদের বাংলা গল্প, যেটা আমাদের পড়ে শোনাবে ইংলিশ ডিপার্টমেন্টের সুমিত মণ্ডল, 3rd সেমিস্টার অনার্সের স্টুডেন্ট। সুমিত আমাদের শোনাবে মহাশ্বেতা দেবীর গল্প ভাত। সুমিত, তুমি শুরু করো। হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শুরু করো। ভিডিওটা অন করো সুমিত। হ্যাঁ ম্যাম, পিডিএফটা, হ্যাঁ হ্যালো ম্যাম, পিডিএফটা ফোনে থাকার জন্য একটু অসুবিধা হচ্ছে স্যার। ও আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ওকে, কন্টিনিউ। উপস্থিত মাননীয় সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকের ষষ্ঠম গল্প সভাতে আমি আমার একটি গল্প ভাত, যেটি মহাশ্বেতা দেবীর লেখা, পাঠ করব। লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি, কিরকম যেন উগ্র চাহনি। আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই চেহারাটা বুনো বুনো। কিন্তু বামুন ঠাকুর বলল ভাত খাবে কাজ করবে, কোথা থেকে আনলে? এ সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন। খুবই অদ্ভুত কথা। হ্যাঁ ম্যাম। সুমিত, 1 মিনিট, আমি একটু ইন্টারাপ্ট করলাম। আচ্ছা, তাজেল খাতুন, তোমার মাইক্রোফোনটা মিউট করো। তাজেল খাতুন, কাজেল, তুমি কি শুনতে পাচ্ছ? মাইক্রোফোনটা একটু মিউট করো, শুনতে অসুবিধে হচ্ছে। তাজেল, মাইক্রোফোনটা একটু মিউট করো, শুনতে অসুবিধে হচ্ছে। মাইক্রোফোনটা মিউট করতে হবে। হ্যালো, আমার মনে হয় ও যোগ দিয়ে ওই জিনিসটা ইয়ে করে রেখেছে, শুনছে না। হ্যাঁ, শুনছে না, যোগ দিয়ে রেখেছে। তাজেল খাতুন কোন ডিপার্টমেন্টে, কেউ বলতে পারবে? মহুয়াদি, আপনি কি মিউট করে দিতে পারবেন ওকে? রিমুভ করা না, মিউট করে দিতে পারবেন? না, মিউট মনে হয় আমার এখানে হবে কিনা দেখি দাও। মিউটটা আসলে ওই অপশনটা আমি করে রাখিনি তো। আচ্ছা, কি করেছে মনে হয়, হয়েছে মনে হয় নাকি?
হ্যাঁ আমি হচ্ছে। বলছিলাম দিদি। আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক আছে, হ্যাঁ স্টার্ট করো। হ্যাঁ ম্যাম, সুমিত, তুমি শুরু থেকেই বলো আবার। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে ম্যাম, শুরু থেকে বলো। ঠিক আছে। লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। কিরকম যেন উগ্র চাহনি। আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছোট, চেহারাটা বুনো বুনো। কিন্তু বামুন ঠাকুর বলল, ভাত খাবে কাজ করবে। কোথা থেকে আনলে? এ সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন। খুবই অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি। সবাই বলে সংসার ঠেলবার কারণে অমন বড়লোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি। তখন বউ মরে গেলে বুড়ো কর্তা সংসার নিয়ে নাটা ঝামটা হচ্ছিল। বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে, উনি হলেন দেবতার সেবিকা। বড় বাড়িতে শিব মন্দিরও আছে একটা। বুড়ো কর্তা এ রাস্তার সবগুলো বাড়ি শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন। দূরদর্শী লোক ছিলেন, তাই এরা করে খাচ্ছে। বড় পিসিমা নাকি বলেছিলেন, উনি আমার পতি দেবতা, মানুষের সঙ্গে বিয়ে দিও না। এসব কথা সত্যি না মিথ্যে কে জানে। বড় পিসিমা চিরকাল এ সংসারে হেঁসেল দেখেছেন, ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন এবং তার বাবার সেবা করেছেন। বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বলেন, কোথা থেকে আনলে মানে? ঝড়ে জলে দেশ ভেসে গেছে, আমাদের বাসিনীর কে হয়, সেই ডেকে আনলে। বড় বউ বলে, কি রকম দেখতে? ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? তোমরা তো 10টা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে। এই 14 দফায় কাজ করবে, পেটে দুটো খাবে বই তো নয়। কেনা চাল নয়, বাদা থেকে চাল আসছে, তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে। বড় বউ চুপ করে যায়। বড় পিসির কথায় আজকাল কেমন একটা ঠেস থাকে। তোমাদের মানে কি? বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি? বড় পিসিমা শেষ খোঁচাটা মারেন, তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা, সেজন্যই হোম যজ্ঞ হচ্ছে, তার জন্য একটা লোক খাবে। বড় বউ কোনো কথা বলে না। সব কথাই সত্যি, তার শ্বশুরই মরতে বসেছেন। 82 বছরটা অনেক বয়স, কিন্তু শ্বশুর বেশ টনক ছিলেন। তবে ক্যান্সার বলে কথা, ক্যান্সার যে লিভারে হয় তাই বড় বউ জানতো না। বড় বউ প্রায় দৌড়ে চলে যায়। আজ অনেক কাজ। মেজ বউ উনুন পাড়ে বসেছে, শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায়। তাই কয়েকদিন ধরে বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি মাছের যজ্ঞি লেগেছে। রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। শ্বশুরের ঘরে নার্স, বড় বউ এখন গেল সে ঘরে। সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে। সেজ ছেলে বিলেতে, তার আসার কথা ওঠে না। ছোট, মেজ ও বড় ঘুমাচ্ছে। এ বাড়ির ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না, সেজন্যই তাদের চাকরি করা হয়ে ওঠেনি। 18খানা দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলে অসাগর জমি থাকলে কাজই বা করে কে? শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে, শ্বশুর নেই, সেই অবস্থাটা কেমন হবে। ক্যান্সার, লিভারে ক্যান্সার, তা আগে বোঝা যায়নি। বোঝা গেল যখন, তখন আর কিছুই করবার নেই। বড় বউ ভাবতে চেষ্টা করে তখনও সূর্য উঠবে কিনা। শ্বশুর তার কাছে ঠাকুর দেবতার সমান। তার জন্য দই পেতে ইসব গুল দিয়ে শরবত করে দিতে হতো। শত ঠাকুর আসুক, তিনি খেতে আসার 5 মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি লুচি। তার বিছানা পাততে হতো, পা টিপতে হতো, কত কাজ করতে হতো সারা জীবন ধরে। এখন সেসব কি আর করতে হবে না? কে জানে। ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ এই যজ্ঞী হোম হচ্ছে। ছোট বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছেন। বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল গাছের কাঠ এসেছে আধমন করে। সেগুলো সব এক মাপে কাটতে হবে। কালো বেড়ালে লোম আনতে গেছে ভজন চাকর। শ্মশান থেকে বালি, এমন কত ফরমাস। তা ওই লোকটাকে ধরে আনা কাঠ কাটার জন্য। ও নাকি কদিন খায়নি, বাসিনি এনেছে, বাদায় থাকে। অথচ ভাতের আহিনকে এতখানি। এ আবার কি কথা? বাদায় চালের অভাব নাকি? দেখো না একতলায় গিয়ে, ডোলে ডোলে কত রকম চাল থরে থরে সাজানো আছে। নার্স এসে বসে। বড় বউ নেমে যায়। আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে। তান্ত্রিক হোমে বসবার আগে হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ধরে রাখবেন। তান্ত্রিক নিচের হল ঘরে বসে আছেন। বড় পিসিমা বলেন, নামতে পারলে বাছা, চালগুলো তো বের করে দেবে। এই যে দি, ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে, রামশাল চালের ভাত মাছের সঙ্গে। বড়বাবু কনক পানি ছাড়া খান না। মেজো আর ছোটর জন্য 12 মাস পদ্মজালি চাল রান্না হয়।
বামুন চাকর ঝিদের জন্য মোটা সাপটা চাল। বাদার লোকটি কাট কাটতে কাটতে চোখ তুলে দেখে, চোখ ঠিকরে বেরিয়ে আসে তার। হ্যাঁ বাসিনি, এত নানাবিধ চাল বাবুরা খায়, ওই 5 ভাগে ভাত হয়? হবে নে, বাদা এদের এত জমি, চাল এনে পাহাড় করেছে, বড় পিসিমা বেচেও দিচ্ছে নুক্কে নুক্কে, আমি বেচতেছি সে চাল। বাদা এদের চাল হয়, তা দে দেখি বাসিনি, এক মুষ্টি চাইল দে, গালে দে জল খাই, বড্ড ঝেমন আঁচড় কাটতিছে প্যাটের মধ্যিখানে, সেই কদিন ঘরে আদা ভাত খায় না, সে দে বাসিনি ব্যাগটা করি তোর। আরে আরে, ও কি করো উৎসব দাদা, গা সম্পর্কে দাদা তো হও, কেন বা এমন করতেছো? পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে, আমি ঠিক তাগে বাগে দিয়ে যাব। তুমি হাত চালিয়ে নাও দেখি বাবা, এদেরকে বলি হারি যাই, একটা লোক কদিন খায়নি শুনছো, আগে চারটি খেতে দে। বাসুনি চালগুলি নিয়ে চলে যাবার সময়ে মাথা নাড়তে নাড়তে যায়। লোকটির নাম উৎসব, চিরকালই যে উৎসব নাইয়া নামে পরিচিত। গত কয়েকদিন সে সত্যিই খায়নি, কপালটা মন্দ তার, বড়ই মন্দ। যতদিন রান্না খিচুড়ি দেওয়া হচ্ছিল ততদিন সে খেতে পারেনি। চুন্নুনি মা, চুন্নুনি রে, তোমরা রা কারো না কেন, কোথা ওইলে গো? বস্তুত এসব বলে সে যখন খুঁজছিল বউ ছেলে মেয়েকে, তখন তার বুদ্ধি হরে গিয়েছিল। একদিন তুমুল বৃষ্টি, ছেলে মেয়েকে জাপটে সাপটে ধরে বউ কাঁপছিল শীতে আর ভয়ে। সে ঘরের মাছ খুঁটিটি ধরে মাটির দিকে দাবাচ্ছিল, মাছ খুঁটিটি মাতাল আনন্দে টলছিল, ধনুষ্টঙ্কা রোগীর মতো কেঁপে ঝেঁকে উঠছিল। উৎসব বলে চলেছিল ভগবান ভগবান, কিন্তু এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ করি। ভগবান, উৎসব বলেছিল। এমন সময়ে মাতলার জল বাতাসের চাবুকে ফটফটিয়ে উঠে এসেছিল। জল উঠল, জল নামলো, উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল। সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচ থেকে কোনো সাড়া পাবার আশায় উৎসব পাগল হয়ে থাকে। কে কোথায়, পাগল নাকি উৎসব? সাধন দাসের কথা উৎসব নেয় না। সাধন বলে, তোরেও তো টেনে এনেছিল, গাছে বেঁধে রয়ে গেলি। উৎসব বলে, রাকার অচুন্নুনির মা, ঘরের পাশ ছেড়ে সে নড়তে চায় না। তাছাড়া টিনের বেশ একটা মুখবন্ধ কৌটা ছিল ঘরে, তার মধ্যে ছিল নিভুই উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল। উৎসব নাইয়া, পিং হরিচরণ নাইয়া, সে কৌটাটা বা কোথায়? যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। তাই রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি। তারপর যখন তার সম্মতি ফিরল, তখন আর খিচুড়ি নেই, ড্রাই ডোল। চালগুলি সে চিবিয়ে জল খেয়েছিল। এভাবে কিছুদিন যায়। তারপর গ্রামের লোকজন বলে, মরেছে যারা তাদের ছরাদ্দ করতে হয়। এ কাজ করার জন্য তারা মহানাম শতপথীকে খবর দেয়। কিন্তু মহানাম এখন আর দুটো গ্রামে অনুরূপ শ্রাদ্ধ শান্তি সেরে তবে এখানে আসবে। গ্রামবাসী কন্যেরা মাছ গুগলি কাঁকড়া যা পাচ্ছে ধরতে লেগেছে। উৎসবকে সাধন বলে, তুমি একা কলকাতা যাবে বলে নেচেই বা উঠলে কেন? সরকার ঘর করতে খরচা দেবে শুনছো না? উৎসব হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে চায় ও বলে, সে একটা কথা বটে। ঝড় জলে কার কি হলো, মা ভাই বোন আছে না গেছে দেখতে বাসিনী আসতে পারেনি। তার বোন আর ভাজ কলকাতা যাচ্ছিল, ওরা কিছুকাল ঠিকই কাজ করবে। উৎসব আগেও গিয়েছিল একবার। বাসিনী যেখানে কাজ করে সে ঘর বাড়ি দেখেছিল বাইরে থেকে। বারবাড়িতে ঠাকুর দালান আছে, মন্দিরের মাথায় পেতলের ত্রিশূলটা দেখেছিল। বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত। এ গল্প গ্রামে সবাই শুনেছে। উৎসবে হঠাৎ মনে হয় কলকাতায় গিয়ে খেয়ে মেখে আসি। কেন মনে হয়েছিল সে তা বলতে পারে না। উপসে এক রাতে বউ ছেলে মেয়ে ঘরদোর হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল। মাথার ভেতরটা ঝিমঝিম করে, কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। খুব ভাবে সে, না না, এবার গুছিয়ে ভাবতে হচ্ছে। কি যে হলো তার, তা এখনো দিশে হচ্ছে না তেমন। ভাবতে গেলেই তার প্রথমে মনে হয় ধান গাছে আসা আগে ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে। কার্তিক মাসেই ধান খড় হয়ে গেল, তা দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল। সতীশ মিস্ত্রির হরকুল পাটনায় মোটা 3 ধানে মড়ক। উৎসব তো সতীশের কাজ করেই কমাস বেঁচে থাকে।
উৎসব, মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন? কাঁদবো না সাধন বাবু, কাঁদবো না? লক্ষ্মী না আসতে সেদে ভাসান যাচ্ছে, তা কাঁদবো না এতটুকু? আমরা খাবো কি? তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা, তারপরে মনে পড়ে যে রাতে ঝড় হয় সেই সন্ধেই অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল এই এত হিঞ্চে সেদ্ধ আর এত গুগুলি সেদ্ধ, নুন আর লঙ্কা পোড়া দিয়ে। দিনটা এমন ছিল যে সেদিন গ্রামের সকল উৎসবরা পেট ভরে খেয়েছিল। খেতে খেতে চুন্ননির মা বলেছিল, দেবতার গতিক ভালো নয় কো, নৌকো নিয়ে যারা বেরিয়েছে বুঝিবা বোট মারা পড়ে। এ কথাটাও বেশ মনে পড়ে। তারপরে মনে পড়ে মাছ খুঁটিটা সে মাটির দিকে ঠেলে ধরে আছে। মা বসুমতী যেমন সে খুঁটি রাখতে চায়নি, উগড়ে ফেলে দেবে। ভগবান, ভগবান, ভগবান। তারপর বিদ্যুৎ চমকে ক্ষণিক আলোয় দেখা মাতলার সফেন জল ছুটে আসছে। ব্যাস, সব খোলামেলা, একাকার। তারপর থেকে কি হলো, কোথায় গেল সব? তুমি কোথায়, আমি কোথায়? উৎসব নাইয়া, তিন হরিচরণ নাইয়া, কাগজ সহ কৌটাটি কোথায়? বড় সুন্দর কৌটাখানি গো। চুন্নুনিদের যদি রেখে যেত ভগবান, তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ। তাহলে সে কৌটা নিয়েই সবাই ভিক্ষেই বেরোতো। সতীশবাবুর নাতি ফুটখাই উৎসব কৌটাটা চেয়ে এনেছিল। অমন কৌটা থাকলে দরকারে এক মুঠো ফুটিয়ে নেওয়া যায়। চমৎকার কৌটা। কি হলো, হাত চালাও বাছা। ওদিকে শুষছে কর্তা, হোম হবে, তা কাঠগুলো দাঁড়িয়ে দেখছো? বড় পিসিমা খনখনিয়ে ওঠে। বড় খিদে লেগেছে মাগো। এই শোনো কথা, ভাত নামলেও খাওয়া নেই এখন। তান্ত্রিকের নতুন বিধান হলো, সর্বস্ব রেঁধে রাখো, হোম হলে খেও। তুমি হাত চালাও। উৎসব আবার কাঠ কাটতে থাকে। প্রত্যেকটি কাঠ 1.5 হাত লম্বা হবে। ধারালো কাঠারিটি সে তোলে আর নামায়। ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। এদিক ওদিক চেয়ে বাসিনী ঝুড়ি বোঝায় শাক নিয়ে উঠোনে ধুতে আসে। ঝপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে, ছাতু খেয়ে জল খেয়ে এসো রাস্তার কল হতে। দেরি করো না মোটে। এ পিশাচের বাড়ি কেমন তা জানোনি দাদা? গরিবের গতরের আর সস্তা দেখে। কে মরতেছে হ্যাঁ মাসিনী? তেকেলে বুড়ো, বাড়ির কর্তা। মরবে নে? ওই যে হোমের যোগান দিচ্ছে, ওই মুটকি ওনার খাস ঝি। কর্তা মরলে ওকে সাত নাতি না মেরেছি তো আমি বাসিনি নই। তেকালে বুড়ো মরছে, তার জন্য হোম। ছাতুকটি নিয়ে উৎসব বেরিয়ে যায়। বাপরে, এত তরকারি, এত চাল, এত মাছ! এ একটা যজ্ঞই বটে। সব নাকি বাদার দৌলতে। সে কোন বাদা? উৎসবের বাদায় শুধু গুগুলি, গেরি, কচু শাক, শুষ্নো শাক। উৎসব ছাতুটুকু একটু খায়। মিষ্টির দোকানে ভাঁড় চেয়ে নিয়ে জল খায়। ছাতু নাকি পেটে পড়লে ফুলে ফেঁপে ওঠে। তাই হোক, পেটের গহ্বর ভরুক। কিন্তু সাগরে শিশির পড়ে। উৎসব টের পায় না কিছু। সে আবার ফিরে আসে। কোথা গেছিলে? একটু বাইরে গেলাম মা। কাঠ কাটলে হোম, হোম হলে ভাত। উৎসব তাড়াতাড়ি হাত চালায়। মেজ বউ চেঁচিয়ে বলে, খাবার ঘর মুছেছ বাসিনি? সব রান্না তুলতে হবে। বাসিনী বলে, মুছিছি। বড় বউ হেঁকে বলে, সব হয়ে গেল? মাছের ঘরে সব হলো? এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। ভাত খাবে সে, ভাত। আগে ভাত খাবে, জিভে ভাতের স্বাদ নেবে। আসার সময় গাঁ গিয়াতি বলেছিল, কলকাতা যাচ্ছ যখন, তখন কালীঘাটে ওদের ছরাদ্দ সেরে দিও। অপঘাতে গেছে ওরা। হ্যাঁ, তাও করবে উৎসব। মহানাম শতপথী তো এলো না। এলে পরে নদীর ধারে সারবন্দি ছড়াদ হবে। উৎসব কালীঘাটে ছড়াদ সারবে। সতীশবাবু বলেছে, উৎসবের মতিচ্ছন্ন হয়েছে বই তো নয়। বউ ছেলে মেয়ে অপঘাতে মরলো, মানুষ পাগল হয়ে যায়। উৎসব ভাত ভাত করছে দেখো। তুমি কি বুঝবে সতীশবাবু? নদীর পাড়েও থাকো না, মেটে ঘরেও থাকো না। পাকা ঘর কি ঝড় জলে পড়ে? তোমার ধান চালও পাকা ঘরে রেখেছো, চোর ডাকাতে নেবে না। দেশ জোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয়। ভাত খেতে দিলে না উৎসবকে, তোকে একলা দিলে চলবে? তাহলে পালে পালে পঙ্গপাল জুটবে না। এই হলো ভগবানের মার। এর চোট থেকে তোকে বাঁচাতে পারি? তা তুমি ভাত দিলে না, দেশে ভাত নেই? সেই যে পোকায় ধান নষ্ট, সেই হতেই তো উৎসবের আধ পেটা সিকি পেটা উপোসের শুরু। পেটে ভাত নেই বলে উৎসবও প্রেত হয়ে আছে। ভাত খেলে সে মানুষ হবে।
তখন বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে। দুঃখ তো ওর হয়নি, ও শুধু পাগল হয়ে বউ মেয়েকে ডেকেছিল কয়েকদিন ধরে। তখনই উৎসব প্রেত হয়ে গেছে। মানুষ থাকলে ও ঠিকই বুঝতো যে জলের টানে মানুষ ভেসে গেছে। কত গরু মোষ ভেসে গেল, চুনমুনির মা তো কোন ছাড়। উৎসব কাঠ কাটা শেষ করে, 2.5 মণ কাঠ কাটলো সে ভাতের হুতাশে, নইলে দেহে ক্ষমতা ছিল না। 5 ভাগে কাঠ রেখে আসে দালানে, উঠোনে কাঠের কুচো টুকরো সব ঝুড়িতে তুলে উঠোন ঝাঁট দেয়। তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে শুধায়, মা, বাইরে ঝেয়ে বসবো? বড় পিসিমা তখনই জবাব দেয়, না। কেননা তান্ত্রিক হঠাৎ ওং হ্রিং ঠং ভং ভো রোগ শ্রীনু শ্রীনু বলে গর্জে উঠে রোগকে দাঁড় করান। কালো বেড়ালের লোমে রোগকে বেঁধে ফেলেন ও হোম শুরু করেন। একই সঙ্গে ওপর থেকে নার্স নেমে এসে বলে, ডাক্তারকে কল দিন। বড় মেজ ও ছোট ঘুম ভাঙা চোখে বিরস মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায়। বাসিনী উৎসবকে বলে, তুমি ঝেয়ে বাইরে বসো দাদা। না, মন্তর বললে বটে। যেমন হাঁকুর পারলে অমনি কর্তা টাল দিলে। কর্তার দেহ থেকে ব্যাধিটা হাঁচড় পাঁচড় করে বেরিয়ে এলো। চান করবে তো করে নাও কেন? এখন চান করব না, মাথায় জল পড়লে পেট মানতে চায় না মোটে। বাইরে এসে উৎসব শিব মন্দিরের চাতালে বসে। কেমন মন্দির, কেমন চাতাল, বাপরে! এসব নাকি বাদার দৌলতে। সে বাদাটা কোথায় থাকে? ভাত তো খায়নি উৎসব অনেক দিন। ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সেই বাদাটা খুঁজে বের করবে। উৎসবের মতো আরো কত লোক আছে দেশে, তাদেরও বলবে। মন্দিরের চাতালে তাস পেটে 3টি ছেলে। তারা বলে, বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে। ফালতু! কি ফালতু? বেঁচে থেকে ও কদিন জীবন পাবে? 100? যত সব ফালতু! উৎসব চোখ বোঝে। এমন যজ্ঞের পরেও বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না? কি কাণ্ড! মাতলা নদী যদি সেই রাতে পাগল হয়ে মাতাল মাতনে উঠে না আসে, তো উৎসবের বউ চুন্নুনি ছোট খোকা অনেক দিন বাঁচে। উৎসবের চোখের কোলে জল গড়ায়, ভাত খাবে আজ। সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি? বড় ছেলে ছোট খোকার কথা মনে হতে চোখে জল এলো হঠাৎ। ভাতই সব, অন্ন নক্ষী, অন্ন নক্ষী, অন্নই নক্ষী, ঠাকমা বলতো। ঠাকমা বলতো, নন্ন হলো মা নক্ষী। কি হে, কাঁদছো কেন? আমারে শুধাচ্ছেন বাবু? হ্যাঁ হে, আবার থেকে আসতেছি বাবু গো। ঝড় জলে সব নাশ হয়ে ঘরের মানুষ ও পাশ পিটানো ছেলেগুলো অস্বস্তিতে পড়ে। বয়স্ক ছেলেটি বলে, ঠিক আছে ভাই, ঘুমাইছো। উৎসব সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে। ঘুমিয়েই থাকে সে অনেকক্ষণ, অনেকক্ষণ। অবশেষে কার পায়ের ধাক্কা খেয়ে ঘুম ভাঙে তার। ইস, এই যে সাঁঝবেলা গো, কিন্তু তাকে ঠেলা দিচ্ছে কোন লোকটা? ওঠো ওঠো, কে তুমি? বাবু, আমি চুরির মতলবে পড়ে আছো? না বাবু, এই বাড়িতে কাজ করতেছিলাম। ওঠো ওঠো। উৎসব উঠে পড়ে। তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায়। রাস্তায় বেশ কয়েকটি গাড়ি, লোকের ছোট ছোট জটলা। কি হয়েছে বাবু? কেউই তার কথায় জবাব দেয় না। উৎসব বাড়িতে ঢুকতেই বড় পিসিমার বিলাপ শোনে। তোমার ছোট বেয়ায় কি ডাকাতে সন্ন্যাসী আনলো গো দাদা? যজ্ঞী হলো আর তুমিও মরলে। ও দাদা, তুমি যে বিদেশিতে যাবে না যাবে তা কে জানতো বলো গো? তোমার যে 98 বছর বেঁচে থাকার কথা গো দাদা। বাসিনীকে দেখতে পায় না উৎসব, তবে খুব কর্মব্যস্ততা দেখে। কেত্তন না এলে বেরুনো নেই, কে যেন বলে। কেত্তন কি বলছিস খোকা? বোনরা দিদিরা আসুক, বড় পিসিমা বলেন। চন্দন বাটছো কেউ? খাটের টাকা কে নিয়েছে? বাগবাজারে ফোন করেছো? ফর্দটা দেখে দাও দেখি কেউ। খই ফুল ধুতি সব বস্তর। উৎসব পাঁচিলের গায়ে সিটিয়ে লেপ্টে দাঁড়িয়ে থাকে। কত যে সময় যায়, কত কি যে হতে থাকে। মস্ত খাট আসে, রাতে রাতে বের করতে হবে। রাতে রাতে কাজ সারতে হবে, নইলে দোষ লাগবে। অনেক তোড়জোড় হয়, মেয়েরা বসে কাঁদে। হোমযজ্ঞ করেও বুড়ো কর্তার প্রাণটা যে রইল না, তাতে তান্ত্রিককে এতটুকু কুণ্ঠিত দেখা যায় না। তিনি লাইন করে ফেলেন তার। ফলে বড় পিসিমা চেঁচিয়ে বলতে থাকেন, 3 ছেলে হোম ছেড়ে উঠে গেল যে। এসব কাজে বিঘ্নি পড়লে রক্ষী আছে? এ কথার আলোচনায় খুব সরগরম হয় বাড়ি।
শোকের কোনো ব্যাপার থাকে না, বাড়ির উনুনই জ্বলবে না, রাস্তার দোকান থেকে চা আসতে থাকে। অবশেষে রাত 1টার পর বুড়ো কর্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে যান। পেশাদারি দক্ষ সব বাহকরা আধা দৌড় দেয়, ফলে কীর্তন দলও দৌড়তে বাধ্য হয়। বড় পিসিমা বলেন, বাসিনী, সর্বস্ব রান্না পথে ঢেলে দিকে যা, ঘরদোর সব মুক্ত কর। বউরা যাও না, দাঁড়িয়ে বা রইলে কেন? উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়। সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। বাসিনী বলে, ধরো দেখি দাদা। এই যে ধরি। উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির। সে জানে সে কি করবে। আমাকে দে ভারীটা। মোটা চালের ভাতের বড় ডেকচি নিয়ে সে বলে, দূরে ফেলে দে আসি। হ্যাঁ হ্যাঁ, নয়তো কুকুরে ছেটাবে, সকালে কাগে ঠোক দেবে, বামুন বলে। বেরিয়ে এসে উৎসব হনহনিয়ে হাঁটতে থাকে। খানিক হেঁটে সে আধা দৌড় মারে। ভাত, বাদার ভাত তার হাতে এখন। পথে ঢেলে দেবে, কাক কুকুরে খাবে। দাদা, স্তত্র বাসিনী প্রায় ছুটে আসে। অসুচ বাড়ির ভাত খেতে নি দাদা, খেতে নি, তুমিও ঝেয়ে বামুন হয়েছ। ও দাদা, ব্যাগটা করি। উৎসব ফিরে দাঁড়ায়। তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। বাসিনী থমকে দাঁড়ায়। উৎসব দৌড়তে থাকে। প্রায় এক নিঃশ্বাসে সে স্টেশনে চলে যায়, বসে ও খাবল খাবল ভাত খায়। ভাতে হাত ঢুকিয়ে দিয়ে সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে। চুন্নির মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি। খেতে খেতে তার যে কি হয়, মুখ ডুবিয়ে দিয়ে খায়। ভাত, শুধু ভাত, বাদার ভাত। বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। আছে, আরেকটা বাদা আছে। সে বাদাটার খোঁজ নির্ঘাত পাবে উৎসব। আরো ভাত খেয়ে নি। চুনুনি রে, তুইও খা। চুনুনির মা খাও, ছোট খোকা খা। আমার মধ্যে বসে তোরাও খা। আহ, এবার জল খাই, জল। তারপর আরো ভাত। ভোরের ট্রেনে চেপে বসে সোজা ক্যানিং যাচ্ছি। ভাত পেটে পড়েছে, এখন ঝানছি ঝ্যাঁ ক্যানিং হয়ে দেশ ঘরে যেতে হবে। উৎসব হাঁড়িটি জাপটে কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে। পেতলের ডেকটি চুরি করার অপরাধে সকালে লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে। পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল, ঘুম তার ভাঙেনি। মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবের। সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। নমস্কার। থ্যাংক ইউ সুমিত। তুমি খুব ভালো করে গল্পটা পড়েছো। আমরা মা শ্বেতা দেবীর গল্পটা শুনলাম। উনি একজন লেখিকা যিনি সবসময় সোশ্যাল ইনজাস্টিসের এগেনস্টে লিখেছেন, এবং পুয়ার অ্যান্ড আন্ডার প্রিভিলেজড হচ্ছেন মানে ওনার একটা মেন থিম, পুয়ার অ্যান্ড আন্ডার প্রিভিলেজদের লাইফ নিয়ে লেখা। তো সেই রকমই একটা গল্প আমরা শুনলাম, ভাত। এর পর্যালোচনায় আমরা যাব, কিন্তু তার আগে আমরা এখন একটা ইংলিশ গল্প শুনে নেব। আমাদের আজকে প্রথম এসপস ফেবল শোনাবে থার্ড সেমিস্টার ইংলিশ অনার্স এর ছাত্রী স্নেহা দাস, and she will read out Aesop's story, The Fox and the Woodcutter. Sneha, please start reading Yes, the ma'am. story. Okay, ma'am. Good afternoon, everyone. Due to some major network issues, I'm unable to on my video. Please pardon me. Okay, I'm gonna read the story of the fox and the woodcutter. A fox who was hard pressed by some hounds during a hunt approached a man who was cutting wood and begged him to provide him with a hiding place. The man pointed to his own hut, and the fox crept inside and concealed himself in a corner. Soon the hunters arrived and asked the man whether he had seen the fox. No, he said, but pointed with his finger to the corner inside his hut. However, the hunters did not understand the hint and believed his word. So they continued along their way at full speed.
When the fox made sure that they were out of sight, he departed without saying anything to the woodcutter. Whereupon the man scolded him and said, "You ungrateful fellow, is this the way you take leave of your host? You owe your life to me, and yet you leave me without a word of thanks." "A fine host you are," said the fox, turning around. "If your deeds had been as good as your words, I would not be leaving your heart without bidding you farewell. There is just as much malice in a wink as it is in a word." অর্থাৎ কি, যে উটকাটারটা যেটা বলেছিল ফক্সকে, যে তাকে ফক্সটাকে সে প্রটেক্ট করলো, বাট তার অ্যাকশন কিন্তু ঠিক তার অপোজিটটা রিভিল করলো ফক্সের সামনে। দ্য হান্টার্সগুলো বোকা ছিল, নয়তো ফক্সটা কিন্তু আজকে মারা যেত। বাট ফক্সটা কিন্তু বুঝতে পেরেছিল যে উটকাটারটা তার ইশারা ইঙ্গিতে কিন্তু হান্টার্সদের ফক্সটার দিকে বুঝিয়ে দিয়েছিল। অর্থাৎ কি, আমাদের অ্যাকশন, আমাদের ওয়ার্ড দুটো সেম হওয়া উচিত। অর্থাৎ আমাদের অ্যাকশন কখন আমাদের ওয়ার্ডস এর অপোজিট হওয়া উচিত না। সেই এক চোখের পলকে যতটা বিদ্বেষ ছিল, তার অ্যাকশনে, অর্থাৎ একটা শব্দতেও ততটাই বিদ্বেষ থাকে। অর্থাৎ জিনিসটা কি, যে আমাদের সবসময় আমাদের অ্যাকশন এবং আমাদের ওয়ার্ড দুটো সেম হওয়া উচিত। ফক্সটা এটাই বলল যে আমি তোমাকে অবভিয়াসলি থ্যাঙ্কস জানাতাম, আই উইল বি গ্রেটফুল টু ইউ, কিন্তু ফক্সটা যেহেতু চালাক ছিল, সেহেতু সে বুঝতে পেরেছিল, সে দেখেছিল যে উটকাটারটা তার দিকে ইঙ্গিত করে দিয়েছিল হান্টার্সদের। থ্যাংক ইউ। Thank you, Sneha. You have read out the story well and you have also analyzed it. So that's the end of our first story today. And now we'll listen to the second story. This is from Aesop's Fable again, The Wolf and the Lamb, which will be read out by a student of third semester English Honours, Shojonna De. Shojonna, are you here? Hello. Yes, ma'am. Hello, very afternoon, everyone. I am Shojonna De, the student of English Honours Department of Birbhum Mahavidyalaya College. First of all, I bow to my all honorable, respected sir and madam. Due to some network problem, I am unable to on my video. Today, I am narrated a beautiful moral story, The Wolf and the Lamb. The Wolf and the Lamb. While lapping water at the head of a running brook, a wolf noticed a stray lamb some distance down the stream. Once made up his mind to attack her, he began thinking of a plausible excuse for making her his prey. "Scoundrel!" he cried, running up to her. "How dare you muddle the water that I am drinking?" "Please forgive me," replied the lamb weakly, "but I don't see how I could have done anything to the water since it runs from you to me, not from me to you." That is me," the wolf retorted. "But you know, it was only a year ago that you called me many bad names behind my back." "Oh, sir," said the lamb, "I was not even born a year ago." "Well," the wolf asserted, "if it was not you, it was your mother, and that's all the same to me. Anyway, it's no use trying to argue me without my supper." And without another word, he tailed upon the poor helpless lamb and tore her to pieces. So, this is the moral side of this story, that a tyrant will always find a pretext for his tyranny. সুতরাং একজন অত্যাচারী সর্বদা তার অত্যাচারের জন্য অজুহাত খুঁজে নেয়। So, it is useless for the innocent to see justice through reasoning when the oppressed intends to be unjust.
সুতরাং যখন অত্যাচারী ইচ্ছাকৃতভাবে অন্যায় করতে চায় তখন একজন নিরীহের পক্ষে যুক্তিসম্মত বিচার পাওয়া এক প্রকার যুক্তিহীন হয়ে পড়ে। থ্যাংক ইউ। Thank you, Shojanna. You have read it really well. You have also translated the moral well. এবার আমরা তিনটে গল্পই আজকে শুনে নিয়েছি, দুটো ইংলিশ গল্প এবং একটা বাংলা গল্প। এবার আমরা চলে যাব গল্পর পর্যালোচনার দিকে। আমি প্রথমেই অনুরোধ জানাচ্ছি আমাদের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর রাজেন্দ্র প্রসাদ মুখার্জিকে আমাদের আজকে যে বাংলা স্টোরিটা আমরা শুনেছি সেটা অ্যানালাইসিস করার জন্য। রাজেন্দ্র দা। হ্যাঁ, আছি। শুরু করি। আমরা প্রথম যে গল্পটা বাংলায় শুনেছি মহেশ্বতা দেবীর ভাত, এটা আমাদের অদিতি ম্যাডাম বলেছেন যে মহেশ্বতা দেবীর যে গল্প লেখার যে জগৎ, সেই জগৎ একেবারেই নিম্নবর্গীয় এবং হচ্ছে গিয়ে বঞ্চিত মানুষদেরকে নিয়ে তার গল্পের জগৎ, তার লেখার জগৎ। এই গল্পতেও আমরা সেই রকমই একটি ছবি ফুটে উঠতে দেখি। উৎসব যে একমুঠো ভাতের জন্য নিজের পরিচিত জায়গা থেকে আজকে কলকাতায় এসে পৌঁছেছে, যেখানে কলকাতায় যে বাড়িতে এসে সে পৌঁছেছে সেখানে ভাত বা বলা যেতে পারে সমস্ত প্রয়োজনীয় সামগ্রীর প্রাচুর্য, সেই প্রাচুর্যে ভরপুর, যা একদিকে উৎসবের চোখে এক রঙিন জীবনের যেন একটা আলোকে উজ্জ্বল করে তুলছে। এই গল্পে একই সঙ্গে দুই জীবনযাত্রাকে তুলে ধরা হচ্ছে। গ্রামের দরিদ্র বঞ্চিত খেটে খাওয়া মানুষ, যাদের পাতায় ভাত এই বস্তুটি খুব কম দিনই এসে পৌঁছায়। আমরা এই গল্পে দেখেছি একদিন পেট ভরে ভাত খাওয়ার কথা হয়েছে, উৎসবরা খেয়েছে, উৎসবের মতন মানুষরা খেয়েছে সেই গ্রামে। যেদিন প্রবল বন্যায় গ্রামের এই দুস্থ বঞ্চিত শোষিত দরিদ্র মানুষদের জীবনে এক ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসেছিল তার ঠিক আগের রাতে, এবং তার সেই ভাত খাবার যে উপকরণগুলো, সেই উপকরণগুলোও কিন্তু লক্ষ্য করবার, সেই দিয়েই তারা কিন্তু অত্যন্ত তৃপ্তির সঙ্গে পেট ভরে ভাত খেয়েছে। আর ধনীর বাড়িতে যে ভাতের আয়োজন হয়েছে সেই আয়োজনও আমরা দেখেছি। সেখানে এলাহি তার ব্যবস্থা, নানান রকম চালের ভাত হচ্ছে, এক এক জনের জন্য এক এক রকম চাল বরাদ্দ, এক এক জন এক এক রকম চাল খেতে অভ্যস্ত। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সমাজের যে দুই শ্রেণীর মানুষের মধ্যে যে পার্থক্য, জীবনযাত্রার যে পার্থক্য, সেই জীবনযাত্রার পার্থক্যটা খুব স্পষ্টভাবে এই গল্পে ধরা পড়েছে। আমাদের সমাজ ব্যবস্থা যে কতটা বলা যেতে পারে বৈপরীত্যে ভরা, এক জায়গায় ধন বা বলা যেতে পারে সম্পদের প্রাচুর্য, আরেক জায়গায় একেবারেই নিঃস্ব অবস্থা, এই জায়গাটা খুব পরিষ্কার ভাবে এই গল্পে ফুটে উঠছে। পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় যে কিভাবে মানুষের জীবনকে একবারে বদলে দিতে পারে, সেই চিত্রটিও কিন্তু উৎসবের যে
পরিণতি, তার যে বিবর্তন, সেই বিবর্তনের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে ঘূর্ণিঝড় বিশেষ করে সমুদ্র তীরবর্তী অঞ্চলে, উপকূলবর্তী অঞ্চলে মানুষের যে দুর্গতি ডেকে নিয়ে আসে, তারই যেন একটা চিত্র আমরা এখানে একেবারে চোখের সামনে দেখতে পাচ্ছি। মাতলা নদীর সেই উত্তাল রূপে, উত্তাল বলা যেতে পারে উত্তাল আবহাওয়ায় মানুষের জীবন যে কিভাবে একেবারে এক নিমেষে শূন্যে পর্যবসিত হতে পারে, তার বিবরণটিও কিন্তু এই গল্পে খুব সুন্দরভাবে লেখিকা তুলে ধরেছেন। আর একেবারে শেষ মুহূর্তে আমরা দেখলাম যে এক মুঠো ভাতের কারণে কিভাবে একজন মানুষ প্রায় উন্মত্ত হয়ে যেতে পারে, এবং সেই ভাতের খাওয়ার পরে তার যে শ্রান্তি, সেই শ্রান্তির কারণে ঘুমিয়ে পড়া, এবং তার ফলে পুলিশের হাতে তাকে তুলে দেওয়া, কি ভাত খাওয়ার জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে না, ডেকচি চুরির দায়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে ভাতই একবারে উৎসবের জীবনের যে পরিণতি, শেষ পরিণতি, তার একেবারে কেন্দ্রবিন্দুতে থেকে যাচ্ছে। এভাবেই আমাদের উৎসবের যে জীবনের যে করুণ পরিণতি, সেই পরিণতি সম্ভব হয়ে উঠছে আমাদেরই সমাজের যে বিভিন্নতা, যে অর্থের যে বন্টন বৈষম্য, সেই বন্টন বৈষম্যের কারণ। এটুকুই বলছি। আর গল্পটি পড়েছো খুব সুন্দর, তিনটি গল্পই যারা পড়েছো খুব সুন্দর পড়েছো। গলার যে ভঙ্গি, যে ভঙ্গির মধ্য দিয়ে আমরা গল্পের মূল বিষয়বস্তুকে হৃদয়ঙ্গম করতে পারি, সেটি সুন্দরভাবে এই গল্প পাঠে বোঝা গিয়েছে। ধন্যবাদ। থ্যাংক ইউ রাজেন্দ্র দা, এত সুন্দরভাবে এই গল্পের অ্যানালিসিস করার জন্যে। এবার আমরা যে দুটি ইংলিশ গল্প আজকে শুনলাম, সেটা আমরা জানি ওটা এসপ ফেবলস থেকে নেওয়া। এবং এসপ, you see, he was a Greek storyteller, and his stories are timeless because the themes which they convey, that is basically universal, এটা চির সত্য। So basically it's a repository of wisdom, যেখানে আমরা মরালস শিখতে পাই। তো সমাজের কাছে এটা কিন্তু কোনোদিনই পুরনো হবে না, এটা সবসময় সত্য। এবার প্রথম গল্প যেটা আজকে আমরা শুনলাম, that is story number 66 from Aesop's Fables, and it's titled The Fox and the Woodcutter. এখানে আমরা যেটা দেখলাম যে সমাজে কিছু মানুষ এমন থাকে যারা ভীষণভাবে গর্ব করে যে তারা মানুষের হেল্প করতে চায়, কিন্তু আলটিমেটলি যখন হেল্প করার মানে সময়টা আসে, তখন কিন্তু দে টার্ন আউট টু বি ডিসিটফুল। তো এইরকম মানুষের ওপর বিশ্বাস করাটা উচিত নয়। সো ইট ইজ অনলি থ্রু আওয়ার অ্যাকশনস that we can prove ourselves, and only action speaks. Our words should match the actions. তো সেই জন্যেই শুধুমাত্র ওয়ার্ডস এর মাধ্যমে কিন্তু ডিউটিফুল হওয়া যায় না, but actions speak louder. So the basic message of the story is that our actions speak louder than our words. Now, the next story that we have heard, that is story number 113 from Aesop's Fable, and that is titled The Wolf and the Lamb. Now, this story teaches us, a very unique kind of wisdom, যেখানে আমরা একটা টাইরেন্টের ডেফিনেশন পেয়ে যাচ্ছি, যে কিন্তু একটা টাইরেন্ট, তার কাছে কোনো রকম কোনো লজিক বা কোনো রকম কোনো রিজন সেটা কিন্তু কাজ করে না। বিকজ একটা টাইরেন্টের ভাবনা এটাই হয় যে সে যেটাই করছে সেটাই ঠিক, এবং তার এগেনস্টে কিছু হতে পারে না। তো সেই জন্যে এখানে ল্যাম্ব হচ্ছে সিম্বলিক অফ
সামবডি হু ইজ ভেরি ইনোসেন্ট, যে কিন্তু একটা ভিকটিম অফ টিরেনি। আর এখানে উলফ হচ্ছে দ্য টাইরেন্টের সিম্বল, মানে টাইরেন্টকে সিম্বলাইজ করছে উলফ। আর সেখানে বিভিন্ন এক্সকিউজ দিয়ে সে কিন্তু প্রমাণ করার চেষ্টা করছে যে ল্যাম্ব কিন্তু দোষী, এবং সে যদি দোষী নাও হয়ে থাকে তাহলে তার আগের জেনারেশন মানে তার মা দোষী। তো এই বিভিন্ন কারণ দেখিয়ে সে কিন্তু ল্যাম্বকে নিজের প্রে করার জাস্টিফিকেশনটা দিচ্ছে। So the moral that we get from the story is that no matter how many excuses that we, no matter how many logical statements that we provide to a tyrant, that will always be unheard by him or her. আর সেই জন্যই আমরা শিখলাম যে একটা টাইরেন্ট থেকে সবসময় সাবধান থাকা দরকার, কারণ টাইরেন্টের কাছে যেটা সে বলে সেটাই কিন্তু শ্রেয়। তো আমরা আজকে এই শনিবারের গল্প পাঠের আসরে আবারও 3টে গল্প শুনলাম, একটা বাংলা এবং 2টি ইংলিশ গল্প। এবং আমাদের এই সভাটাও খুব সুন্দরভাবেই আমরা কমপ্লিট করেছি ইন টার্মস অফ স্টোরি টেলিং। এবার আমরা এই সভার একদম শেষের দিকে। তো আমি এবার অনুরোধ করব আমাদের সোশিওলজি ডিপার্টমেন্টের প্রফেসর মীর শাহনওয়াজ আলীকে টু গিভ দ্য ভোট অফ থ্যাঙ্কস। মীর, ওভার টু ইউ। ধন্যবাদ অদিতিদি। এই আজকেই যখন উৎসব না খাওয়া ইত্যাদি নিয়ে শুনছিলাম আমি, তখন বারবার মনে পড়ে যাচ্ছিল মানে একসঙ্গে শোনা, একসঙ্গে যখন আমরা উৎসবের কথা, সরি একটা ফোন এসেছিল, উৎসবের কথা এখন শুনছি, ভাত ও পাচ্ছে না, উৎসব ভাত খাওয়ার ইচ্ছে, ওর ভাত খেতে পারছে না, তখন মানে এই একসঙ্গে আমাদের গল্পটা শোনা, একসঙ্গে আমার মানে হেগেলের একটা কথা খুব মনে পড়ে যাচ্ছিল, মানে যখন এই ইউনিভার্সিটি সবে শুরু হচ্ছে ইউরোপে, আমরা আজকে যেটাকে কলেজের এডুকেশন, ইউনিভার্সিটি এডুকেশন বলে যেটা বুঝি, সেটা নিয়ে কথা বলতে গিয়ে হেগেল বলছেন কে মানে কেন কেন এই এই মানে এই শিক্ষার প্রয়োজনীয়তা কেন, মানে আমরা ক্রমাগত শেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব কেন। তো সেটা বলতে গিয়ে তিনি বলছেন কি আজকে প্রায় লক্ষ বছর আগে যখন আমরা আমরা মানুষই ছিলাম, এই হোমোসেপিয়েন্সই ছিলাম, কিন্তু আমাদের কোনো রকম আধুনিকতা, কোনো টেকনোলজি, যাবতীয় যে এসব আমাদের সুযোগ সুবিধা কিছু ছিল না, তখন আমরা এই মানে ধুধু প্রান্তরে ভাবতাম, মানে নিজেদের অস্তিত্বের কথা ভাবতাম, আমরা আকাশের তারার দিকে তাকিয়ে নিজেদের অস্তিত্বের কথা ভাবতাম। তো হেগেল বলছেন কি আমাদের আধুনিক যে শিক্ষা, তার কাজ হচ্ছে সেই আমরা এতদিনে আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু সেই নিজেদের অস্তিত্বের কথা ভাবা তারার দিকে তাকিয়ে, সেইটা হচ্ছে আমরা হারিয়ে ফেলেছি। তো আধুনিক শিক্ষার কাজ হবে সেই তারার দিকে তাকিয়ে নিজেদের অস্তিত্বের কথা ভাবার মতো। তো এই গল্প পাঠের আসরও খানিকটা তাই, মানে উৎসবের কথা ভাবতে ভাবতে তখন নিজের কথা, চারপাশের মানুষের কথা সবই মাথায় চলে আসে, এবং এটা আমরা একসঙ্গে শুনছি। তো এই যে অভিজ্ঞতাটা, আমার এই হেগেলের ওই কথাটা মনে পড়ে গেল। তো ধন্যবাদ সকলকে। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো হচ্ছে আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর প্রফেসর পার্থসারথী মুখোপাধ্যায়কে। তিনি হচ্ছেন আমাদের সকল কর্মকাণ্ডের প্রাণপুরুষ, তিনি না থাকলে কোনোটাই সম্ভব নয়। তারপর আমি ধন্যবাদ জানাবো হচ্ছে ডক্টর মহুয়া সেনকে। আমি নিজে যেহেতু সেমিনার, ওয়েবিনার যেগুলো হয় আমাদের, সেগুলোর সঙ্গে খানিকটা যুক্ত বলে আমি জানি মানে কি প্রচন্ড পরিমাণে পরিশ্রম মহুয়াদি নিজে করেন এগুলো সবকটাকে সাফল্য মণ্ডিত করার জন্য। প্রতিটা প্রতিটা ওয়েবিনার, এই গল্প পাঠের আসর সব, মানে আমি অবাক হয়ে যাই তার ওনার পরিশ্রম করার দক্ষতা এবং যেভাবে তিনি চালিয়ে যান, সেই জন্য তো মহুয়াদিকে অসংখ্য ধন্যবাদ সেই জন্য। এবং সবশেষে ধন্যবাদ জানাবো হচ্ছে আমাদের 3জন স্টুডেন্টকে, যারা সুমিত, সৌজন্যা এবং স্নেহা, 3জনেই খুবই ভালো গল্প পাঠ করেছো। তোমরা গল্প চয়নের জন্য তোমাদেরকে ধন্যবাদ, তোমরা সুন্দর গল্প চয়ন করেছো, সেই জন্য তোমাদের ধন্যবাদ। তোমাদের মানে আমার বয়সে আমার এত সাহসী ছিল না এইরকম সবার সামনে এরকম গল্প পাঠ আমি করতে পারি, সেই জন্য। আর যেরকম বলে কে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, তো সেই জন্য আমি তোমাদেরকে প্রচুর শুভেচ্ছা এবং আশীর্বাদ জানাই। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মীর। মীরের শব্দটাই ইউজ করব আমরা দিনের পর দিন, প্রত্যেক শনিবার এই যে গল্প পাঠের আসর। অদিতি, হ্যাঁ মীর, মীর এখানে বলুন। অদিতি, অদিতি আজকে সঞ্চালনা করেছে, অদিতিকে একটু ধন্যবাদ জানাও মীর। আচ্ছা, হ্যাঁ, পর্যালোচনার জন্য আমরা সকল সহকর্মীকে ধন্যবাদ। আমি আসলে নেটওয়ার্ক খুব খারাপ দিয়ে আমার গুলিয়ে যাচ্ছে, আর বাড়িতে কাজ হচ্ছে আমার, তো সব যাই হোক।
মীরের অদিতিকে নেটওয়ার্কটা ধন্যবাদ, একটু প্রচুর প্রবলেম রাজেন করছে। দাকে প্রচুর ধন্যবাদ। হ্যাঁ, খুব সমস্যা থ্যাংক করছে ইউ। আমার নেটওয়ার্কটা। না, ইটস ওকে, থ্যাংক ইউ। তো আমরা একদম শেষের দিকে চলে এসেছি এবং ওই মীরেরই ওয়ার্ড ইউজ করে আমি এখন বলতে চাই যে প্রত্যেক শনিবার যে এই গল্প পাঠের আসরে আমরা ডিফারেন্ট গল্পগুলো শুনছি, আলটিমেটলি কিন্তু সত্যি এটা একটা উৎসব হয়ে উঠেছে, যেখানে কিন্তু গল্পের মাধ্যমে আমরা হিউম্যান মরালস অ্যান্ড ভ্যালিউস কে সেলিব্রেট করছি। তো এই বলেই আজকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি এই অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। হ্যাঁ, আমি অদিতিকে সত্যি ধন্যবাদ জানাচ্ছি, ও সঞ্চালনা করেছে আজকে খুব সুন্দরভাবেই। মীর থ্যাংক ইউ মনে মহাজি। করার একটু ভুলে গেছিল। হ্যাঁ মীর, তোমাকেও না, ইটস অনেক ওকে মহাজি। ধন্যবাদ। মীরকেও ধন্যবাদ জানাই। মীর খুব সুন্দরভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছো তুমি, মানে পুরো জিনিসটাকে যে আমি এই ধরেছো। নেটওয়ার্কের সমস্যা এবং সব সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আর একবার। না না, তুমি খুব না না, সুন্দরভাবে বলেছো, ধন্যবাদ জ্ঞাপন করেছো, প্রত্যেকটা জিনিসটাকে ধরে নিয়েছো। সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে বিষয়টা তুমি বলেছো, সেটা সত্যি মানে খুবই গ্রহণযোগ্য সকলের কাছে, এবং তারা নিশ্চয়ই আরো অনেক উদ্বুদ্ধ হবে। আমার আশা আছে যে নিশ্চয়ই তারা অনেক শিখবে এটা থেকে। আর হ্যাঁ, একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আমারও ভীষণ। হ্যালো, নেটওয়ার্কের হ্যাঁ মৌমাদি, প্রবলেম শুনতে হচ্ছে। পাচ্ছি। হ্যাঁ আচ্ছা, আমি বলতে চাইছি স্নেহা দাস, সুমিত মন্ডল আর সৌজন্যা দে, তোমরা একটু কাইন্ডলি তোমাদের ভিডিওটা অন করো, তোমাদেরকে একটু দেখি আমরা। হ্যাঁ, অ্যাটলিস্ট একবার তোমরা ভিডিওটা ম্যাম অন করো, অ্যাকচুয়ালি তাহলে। ম্যাম আই এম রিয়েলি ভেরি সরি, কারণ আজকে আমাদের মানে এই এরিয়াতে সকাল থেকে ইলেকট্রিসিটির ভীষণ প্রবলেম, ইভেন এখনও কারেন্ট নেই। সো আচ্ছা 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 আচ্ছা। আমি হ্যাঁ, তো আজ সকালেও আমি প্রিন্সিপাল স্যারের ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি। সো প্লিজ আচ্ছা আমাকে আমি আমি ওই জন্য ভীষণভাবে আমি সরি, প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সৌজন্যা দে, ঠিক আছে। সুমিতকে আমরা দেখতে পাচ্ছি, আমি সুমিতকে একবার পিন করে দিই। এই সুমিত মন্ডল। সৌজন্যা দে, তুমি, তোমার কি কিছু প্রবলেম আছে? সৌজন্যা দে। না ম্যাম, আমার কোনো প্রবলেম নেই, এখন ঠিক হ্যাঁ, আছে। আচ্ছা তুমি একবার ভিডিওটা অন করো, সকলে একটু দেখো তোমাদেরকে। হ্যাঁ, সৌজন্যা দে, সুমিত মন্ডল, এরা আজকে গল্প পাঠ করেছে। সত্যি তোমরা আমাদের গল্প পাঠকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছো। সেই জন্য তোমাদের স্যার ধন্যবাদ জানিয়েছেন আগেই, আমিও আবার তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সব ভালো থেকো, ঠিক আছে? তাহলে থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ স্যার, এইভাবে আমাদেরকে ইন্সপায়ার করার জন্য সবসময়। অল অফ ইউ read the stories really well. ইয়েস, থ্যাংক ইউ ম্যাম। আমাদের খুব ভালোভাবেই এটা আজকে কমপ্লিট হলো, এবং এই টেকনোলজিক্যাল গ্লিচেস এর জন্য আমাদের প্রস্তুত থাকতেই হয়, স্পেশালি when we are conducting the programs on virtual platform. So at least being having all of these as a part and parcel of the program, we have been able to complete it successfully. সেটাই আমাদের কাছে অনেকটা পাওয়া। সকলকে ধন্যবাদ জানাই, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ম্যাম। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।